আসসালামু আলাইকুম। আমি সাখাওয়াত হোসেন আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহর থেকে বলতেছি। আমার বাড়ি জামালপুর, মাদারগঞ্জ উপজেলার পাটাদহ গ্রামে। আমি দীর্ঘ 40 বছর বিদেশে আছি। আমি 12 বছর জাপানে ছিলাম, আর গত 18 বছর ধরে আমি ইউএসএতে আছি। আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করি। আজকে আমি জামালপুরের আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী সবার কাছে একটা জিনিস আমি আবেদন করতে চাচ্ছি বা জানাইতে চাচ্ছি। আপনারা সবাই হয়তোবা লাবলু আনসারকে ভালো মতো চিনেন, পরিচিত সাংবাদিক লাবলু আনসার এবং তার ভাই লুৎফর আনসার। তারা দীর্ঘ 43 বছর 1984 সাল থেকে আমার পৈতৃক জমি জামালপুরের কলেজ রোড এবং কাচারিপাড়ার সংযোগস্থলে আমাদের 10.5% জমি, যেখানে আমার বাবা বাড়ি করেছিলেন, সেই বাড়িটা তৎকালীন জাতীয় পার্টির এমপি রেজা খান এবং খোকা এমপি, এই দুইজনের সহযোগিতায় লাবলু আমাদের সেই বাড়িটা দখল করে। এবং তখন আমার বাবা মাদারগঞ্জের উপজেলা অ্যাকাউন্টস অফিসার ছিলেন। আমার আব্বা তখন জামালপুরে আসেন এবং ডিসি সাহেব এবং এসপি সাহেবের সাথে যোগাযোগ করেন। ওনারা সব কিছু আমার বাবার কাগজপত্র দেখার পরে ওনারা সহযোগিতার হাত বাড়ায় দেওয়ার চেষ্টা করলে তখন রেজা খান এবং খোকা এমপি তাদের উপরে প্রভাব সৃষ্টি করে। তারপরে ওনাদের ডিসি এবং এসপি সাহেবের পরামর্শে আমার আব্বা জামালপুর মুন্সিপ কোর্টে সিভিল মামলা করেন। তখনকার আমাদের লয়ার ছিলেন আখতারুজ্জামান সাহেব, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি দীর্ঘদিন, যতদিন জীবিত ছিলেন ততদিন আমাদের মামলাটা উনি পরিচালনা করছেন। ওনার সহযোগিতায় আমরা মুন্সিপ কোর্ট, জামালপুরের মুন্সিপ কোর্ট এবং জজ কোর্ট, উভয় কোর্টেই আমরা মামলাতে জয়লাভ করি। এবং জজ কোর্টের রায়ে এক পর্যায়ে বিজ্ঞ জজ সমস্ত ডকুমেন্ট দেখে উনি রায়ের ভিতরে একখানে লিখেও দিয়েছেন যে এই ধরনের এইভাবে জমি দখল করাটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে এবং এদেরকে ফৌজদারি আওতায় প্রয়োজনে এদেরকে বিচার করা উচিত, এইভাবে উনি রায়টা দিচ্ছেন। লাবলু আমাদের যে জমিটা যেভাবে দখল করে সেটা ওর কোনো কাগজপত্র ছিল না, সম্পূর্ণ গায়ের জুড়ে। এবং এক পর্যায়ে আমরা যখন খবর পাই লাবলু আমাদের বাড়ি দখল করতেছে, তখন আমার নানি এবং আমার ছোট মামা মুকুল, সর্দারপাড়ার স্থায়ী বাসিন্দা, ওনারা এবং আমার আরও আমার আম্মার কাজিন দুহা, ফারুক, তারপরে ওদের বন্ধু গোলাপ, এরা সবাই মিলে, ওই সর্দারপাড়ার স্থানীয় পোলাপান মিলে এরা লাবলুকে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। তখন লাবলু আমার বাবা এবং আমার মামাদের অস্ত্র দেখায় এবং অস্ত্র মুখে আমার বাবা এবং অন্যদেরকে জমি ত্যাগ করতে বাধ্য করে। তো সেই সময় প্রশাসনের কাছে, প্রশাসনও অসহায় ছিল, আমরাও অসহায় ছিলাম, যেহেতু রেজা খান এবং খোকা দুইজনই প্রভাবশালী এমপি এবং ছিল, আর লাবলু তো বরাবরই সন্ত্রাসী সাংবাদিক ছিল। তো
আমরা যখন রায়টা পাইলাম, তখন রায় পাওয়ার পরে আমরা যেন দখলে যাইতে না পারি, এই জন্য লাবলু তৎকালীন এএসপি মাহফুজের সহযোগিতায় আমার এই আপন ছোট মামা মুকুল, তারপরে দোহা, ফারুক, গোলাপ, তারপরে রকেট, এদের নামে একটা ডাকাতি মামলা দেয় এবং এই ডাকাতি মামলাটা দিয়ে এদেরকে সবাইকে এক রাত্রে অ্যারেস্ট করে এদেরকে অমানসিকভাবে নির্যাতন করে, যা মানে বর্ণনাতীত। সেই মামলাটা আমার কথা হয়তো বা আপনার পরিষ্কার শুনতে পারেন নাই, সরি। পরবর্তীতে আমার সেই মামাদেরকে ওরা অমানসিক নির্যাতন করে। এর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতন করে দোহা মামাকে, তার হার্টের বাল্ব নষ্ট করে দেয়। ফারুক মামাকে নির্যাতন করে। ফারুক মামা হচ্ছেন জামালপুরে আপনারা সবাই চিনেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আনোয়ার সাহেবের ছেলে। তারপরে আমার নিজের আপন মামা মুকুলকেও খুব নির্যাতন করে, তারও হার্টের মানে নষ্ট করে দেয়। তো যাই হোক, সেই মামলাটা তখন আমরা জমির মামলা করব না এই ফৌজদারি মামলায় মামাদেরকে রক্ষা করব। তাই আমরা তখন এই মামাদেরকে ওই মামলা থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করি এবং আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আমরা সফল হই। এই ছেলেগুলা বের হয়, দীর্ঘ প্রায় 1 বছরের মতো জেল টেল খাটে। তারপরে মামলা শেষ হওয়ার পরে এদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। দোহা এখনো জীবিত আছে, আপনারা, ওর হার্টের অবস্থা খুবই খারাপ। আর আমার মামা মুকুল, সে তো মারাই গেছে পরবর্তীতে বিভিন্ন এই শারীরিক জটিলতায়। আর গোলাপ মারা গেছে শারীরিক জটিলতায়, মানে পুলিশ এমনইভাবে নির্মমভাবে মারছে এই লাবলুর এবং লুৎফরের প্ররোচনায়, মানে অমানবিক। গোলাপও মারা গেল। এখন শুধু বাইচে রয়েছে আমার জানা মতে ফারুক, দোহা এবং রকেট, এই 3 জন বাইচে রয়েছে। এরা বাইচে থাকলেও এরা বিভিন্নভাবে শারীরিক সমস্যায় এখনো ভুগতেছে। তারপরে আমরা জজ কোর্টের রায় পাওয়ার পরে দখলে তো আর যাইতে পারলাম না, তখন লাবলু হাইকোর্টে আপিল করে। হাইকোর্টে আপিল করার পরে আমরা হাইকোর্টে মানে লড়তে থাকি। এক পর্যায়ে লাবলু হাইকোর্টে বিভিন্নভাবে চেষ্টা করে আমাদের ফাইল গায়েব করে দেয়। তারপরে সেই ফাইল আমরা অনেক খোঁজাখুঁজি করে বের করে সেই মামলা আমরা কন্টিনিউ করি। তারপরে হাইকোর্টে আমরা রায় পাই, একতরফা রায় পাই, লাবলু হাজিরা দিত না। আমরাই চেষ্টা করে একতরফা রায় পাই। তারপরে রায় পাওয়ার পরে লাবলু আবার ওই হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রিভিউ করে, যেহেতু এটা একতরফা রায় হয়েছিল। তারপরে দ্বৈত বেঞ্চে সেই রায়ের আবার শুনানি হয়। শুনানি হওয়ার পরে আমরা হাইকোর্টে আবার আমরা দ্বিতীয়বার রায় পাই আমাদের পক্ষে। তারপরে লাবলু তখন আবার গেল সুপ্রিম কোর্টে আপিল করলো। সুপ্রিম কোর্টে আপিল করার পরে সুপ্রিম কোর্টেও একই কাজ করলো, সে হাজিরা দিত না। তারপরে সুপ্রিম কোর্ট একতরফাভাবে ওর আপিল খারিজ করে দিল। তারপরে লাবলু আবার ওইটা রিভিউ করলো। রিভিউ করে সে সুপ্রিম কোর্টে আবার শুনানির জন্য উঠার পরে অ্যাপিলেট ডিভিশনের 7 জন জাস্টিসের উপস্থিতিতে আমরা সেই মামলার রায়, এবং 7 জনই সেই মামলার রায় আমাদের পক্ষে দেয় এবং জমি আমাদেরকে অতি সত্বর বুঝিয়ে দেওয়ার জন্য নিম্ন আদালতে নথি পাঠায়। তাই লাবলু এবং লুৎফর এই সুযোগে আবার ওই সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনের রায়ের এগেনস্টে ওরা রিভিউ করে। এটা অনেকটা ওই যে ফাঁসির আসামি যেমন প্রাণ ভিক্ষা চায়, সিভিল কোর্টে ওরকম রিভিউ করার একটা সুযোগ থাকে। তো সেই ইয়েতে লাবলুরা আবার রিভিউ করে। রিভিউ করার পরে ওই মহামান্য সুপ্রিম কোর্ট ওই 7 জনই অ্যাপিলেট ডিভিশনের 7 জন জাস্টিস ওর রিভিউ খারিজ করে দেয়, শুনানি করে নাই, খারিজ করে দেয়। এরপরে নিম্ন আদালতে আসার পরে আমরা যখন উচ্ছেদ মামলা করি, তাই উচ্ছেদ মামলাটাকে ওরা দীর্ঘায়িত করার জন্য নানাভাবে চেষ্টা করতেছে।
তে প্রথমে ওরা আপনার বকশীগঞ্জের একটা মামলা, যে মামলার সাথে আমাদের মামলার কোনো রকম যোগাযোগ নাই। এই মামলাটা বাদী বা বিবাদী আমরা কাউকেই চিনি না। সেই মামলাকে কিভাবে ওরা আমাদের এই উচ্ছেদ মামলার সাথে লিঙ্ক করে ওই জামালপুর জজ কোর্টে আপনার একটা পিটিশন দেয় যে ওই বকশীগঞ্জের মামলা শেষ না হওয়া পর্যন্ত এই মামলার শুনানি হইতে পারবে না। তারপরে বিজ্ঞ জেলা জজ সেই আমাদের আপিল, আমার জামালপুরে আমার লয়ার হলো অ্যাডভোকেট আহসানুল হক সিদ্দিক সুমন। সে তরুণ লয়ার এবং যথেষ্ট আন্তরিক, এবং সমস্ত ভয় ভীতি এবং চাপ উপেক্ষা করে সে আমার মামলাটা এখন পর্যন্ত সে নিঃস্বার্থভাবে সে করে যাচ্ছে। তাই উনি অনেক চেষ্টা করেন। আরেকজন সিনিয়র লয়ার আছেন শওকত সাহেব, উনিও ওই সুমনের ভাইয়ের সাথে আছেন। তাই ইনারা দুইজন আন্তরিকভাবে চেষ্টা করতেছেন। তাই পরবর্তীতে ইনাদের শুনানির জোরে বিজ্ঞ জেলা জজ ওই বকশীগঞ্জের ওই মামলার সাথে আমাদের মামলার যে কোনো যোগাযোগ নাই সেটা উনি খারিজ করে দেন। খারিজ করে দেওয়ার পরে আমাদের উচ্ছেদ মামলাটা আবার আপনার পুনর্জীবিত হয়। তো এটা হওয়ার পরে এখন গত প্রায় 7-8 মাস ধরে বিভিন্নভাবে ওই লুৎফর এই মামলাটাকে দীর্ঘায়িত করতেছে। জজ সাহেব যদি গত সর্বশেষ সে যেটা একটা করছে, জজ সাহেব মামলার তারিখ সম্ভবত 3রা মে দিছিলেন, সেটাকে ওরা ওভার রাইট করে 13ই মে করছে। 3 তারিখের আগে একটা 1 বসায় দিছে। এরকম চালাকিও ওরা করছে বা করতেছে, মানে যত পারতেছে দীর্ঘায়িত করতেছে। তে করতে করতে প্রায় 6-7 মাস অলরেডি বর্তমান আদালতে ওরা সময়টা নিয়ে আসছে। নিয়ে আসে এখন আগামী জুলাই মাসের 20 তারিখে শুনানি হবে। তে বর্তমান যিনি জজ, জেলা জজ, উনি অত্যন্ত সৎ আমি বিশ্বাস করি, এবং ওনার কাছ থেকে আমি সঠিক বিচারটাই পাবো। তো উনিও আমার বিশ্বাস যে উনি বুঝতে পারছেন মামলার মেরিট। আমরা আশা করতেছি যে এই জুলাই মাসের 20 তারিখে একটা পজিটিভ একটা রায় হয়তো বা পাবো, মানে উচ্ছেদ মামলার আদেশটা উনি দিবেন, এটা আমি আশা করতেছি। আজকে যেটা হইল এই 42 বছর মামলায় আমার যেটা হয়েছে, এই জমির মূল মালিক তো আমার বাবা ছিলেন। আমার বাবা 99 সালে মারা গেছেন। তার 1 বছর 10 মাস পরেই আবার আমার মা মারা যান। আমার বড় 2 বোন ছিলেন, ওনারাও মারা গেছেন। তারপরে আমার যে মামা, মুকুল মামা, উনিও মারা গেছেন। তাই এই জমির পিছনে যাদের মূল অবদান বা যারা ওয়ারিশ, সবাই এক এক করে মারা গেছে, এই দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ ওনাদের বেহেশত নসিব করুক, আমি এই দোয়া করি। এখন একমাত্র জীবিত ব্যক্তি হইলাম আমি, এবং আমি এই গত 42 বছর ধরে এই মামলাটার প্রথম থেকেই আমি খোঁজ খবর রাখতেছি, বা এখন পর্যন্ত আমি লড়ে যাচ্ছি। এখন সর্বশেষ যেটা আমি জামালপুর বিজ্ঞ জেলা জজের কাছে আমার আপিল থাকবে, বা জামালপুরবাসী আপনাদের সবার কাছে আপিল থাকবে যে আপনারা এই জিনিসটা একটু তুলে ধরবেন আপনাদের পত্রিকার মাধ্যমে বা আপনাদের পরিচিত মহলে, হ্যাঁ, যেন আমার প্রতি ইনজাস্টিস না করা হয়। লাভলুর কোনো কাগজপত্র নাই, কোনো মানে ওর শো করার মতো কোনো কাগজপত্র নাই। আপনি যদি একটা সূক্ষ্মভাবে চিন্তা করেন, একটা মামলা এই এতগুলা মুন্সিপ কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন, প্রত্যেকটা জায়গায় আমাদের পক্ষে রায় আসছে। লাভলুর কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই ওরকম গ্রহণযোগ্য, এবং তার কাগজপত্র বেশিরভাগই ছিল জাল। শুধুমাত্র এই বিভিন্ন চালাকি চতুরাতি করে বা আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে মানে ও এতদিন ধরে ভোগ করে আসতেছে। আমরা একসময় চেষ্টাও করছিলাম যে দেখি লাভলু যদি আপোষ হইতে চায়, হ্যাঁ, আমার বাবা এটা চেষ্টা করছিলেন যে আমি জমির দামটা যদিও আমাকে ন্যায্য দাম দিয়ে দেয় আমি চলে আসব। লাভলু সেইটাও আমাদের সাথে করেনি।
যে কারণে আমি আমার জীবন থাকতে আমি এই মামলা লড়ে যাব। আমি লাবলুর সাথে বা লুৎফরের সাথে আমি কোনো আপোষ করব না, আল্লাহ যেন আমাকে না করায়। তাহলে আমার পরিবারের সাথে, আমার আত্মীয় যারা আছেন সবার সাথে আমার বেইমানি করা হবে। তাই আমার এই লড়াইয়ে আমি জামালপুরবাসী বা আপনাদের কাছে যারা সাংবাদিক আছেন সাংবাদিক ভাইরা বা প্রভাবশালী যারা আছেন, আপনারা যারা পারেন আপনারা আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে জুলাই মাসের 20 তারিখে মাননীয় আদালত আমার পক্ষে হয়তো বা রায় দিবেন। হ্যাঁ, দিলে আমি আসব উচ্ছেদ করার জন্য। তখন হয়তো বা আমাকে ডিসি অফিসে এবং এসপি সাহেবের অফিসে আমাকে তাদের সহযোগিতা নিতে হবে, যেটা ল অনুসারে ওনারা আমার সাথে যাবেন, গিয়ে আমাকে বাড়ি বুঝায় দিবেন। ওই সময় আপনারা সবাই, আমি আপনাদের সহযোগিতা কামনা করতেছি, আপনারা আমার পাশে থাকবেন। আর আপনাদের পরিচিত সার্কেলে যারা আছে, জামালপুর শহরে যে এত বড় একটা অন্যায় সাংবাদিক সাইজে ওরা যে সাংবাদিকতার নামে এরকম যে একটা অন্যায় করে যাচ্ছে, অন্যের জমি আজ 42-43 বছর দখল করে আছে। লাবলু আনসার বাড়ির নামের সামনে, বাড়ির সামনে নেম প্লেট লাগাইছে লাবলু আনসার। এটার বিচারটা আমি আপনাদের কাছে চাই আর কি। আমি কোনো অন্যায়ের সাথে আমি অন্যায় কোনোদিন করিও নাই জ্ঞানত, বা আমি কোনো অন্যায় করতে সাহসও পাই না। আমি ন্যায়ের পক্ষেই থাকতে চাই। আপনারা আমার ন্যায়ের লড়াইয়ে আপনারা আমার পাশে থাকবেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আমি অনেকভাবে জামালপুরবাসীর সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি বা করছি। শেষ পর্যন্ত আজকে আমি আপনাদের সবার কাছে এই আবেদনটা করতেছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি এই রায়টা যদি ইনশাল্লাহ পাওয়া যায়, যদি কোনো ঝামেলা না হয়, আর আমি দেশে আসব। প্রশাসনের সহযোগিতা আমার দরকার হবে, আপনাদের সহযোগিতার দরকার হবে, আপনারা আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার আবেদন। আর এই লুৎফর এরা তো খালি যে আমার ক্ষতি করছে তা না, বিভিন্ন পত্র পত্রিকায় দেখি এরা বহু মানুষের ক্ষতি করছে সাংবাদিকের নামে। লাবলুও করছে, লাবলু বাংলাদেশেও করছে, নিউ ইয়র্কেও তার বিভিন্ন কথা শুনি, রিউমার শুনি, সত্য মিথ্যা জানি না, আল্লাহ জানে। তবে বাংলাদেশে যা করে আসছে তাতে মনে হয় যে এদের পক্ষে অসম্ভব বলে কিছু নাই, এরা সব করতে পারে। শুধু এইটুকুই বলবো যে আল্লাহ এদের হেদায়েত করুক, মানুষের উপকার করতে না পারুক, মানুষের যেন এরকম কোনো অপকার না করে। আমার জমি আমি পাই না পাই এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু এই যে দুহা, ফারুক, গোলাপ, আমার মামা মুকুল, রকেট, এদেরকে যে অত্যাচারটা করছে এবং এই অত্যাচারে যে 2-3 জন মারাও গেল, তাদের জীবনটা শেষ করে দিল, এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই। এই বিচারগুলা মানে ওদেরকে এই জমি থেকে বের হইতে হবে ইনশাল্লাহ। 2 দিন আগে আর পরে আমি 42 বছর ধৈর্য ধরে আছি, দরকার পড়লে আমার মৃত্যু পর্যন্ত আমি ধৈর্য ধরে থাকব, কিন্তু ওদের সাথে কোনো আপোষ করব না। আপনাদের কাছে শুধু আমার অনুরোধ, আপনারা এই জিনিসটা জামালপুর আপনাদের পরিচিত মহলে সবাইকে জানায় দিবেন যে লাবলু বা লাবলুর ভাই লুৎফর ওরা এই কাজগুলা করে যাচ্ছে। আর ওই জমি যখন দখল করে তখন ওখানে আমাদের বাসা ছিল, আমাদের বাসা ভাঙ্গে ও বিল্ডিং করছে। আমাদের টিন শেড বাসা ছিল এবং ওখানে আমাদের আত্মীয় স্বজনরা থাকতেন, তাদেরকে বের করে দিয়ে লাবলু ওই জমিটা দখল করছে। আর ওই যে বাউন্ডারি, বাসার চতুর্দিকে যে লাবলুর বাউন্ডারি দেখেন, ওই বাউন্ডারি আমার বাবারই করা ছিল। আমার বাবা ওই জমিটা যখন কিনেন তখন তো নিচু ছিল, ধানি জমি ছিল, তাই আমার বাবা চতুর্দিকে বাউন্ডারি করে মাটি কাইটা তারপরে ওই রাস্তার সমান উঁচা করছিলেন। এইভাবে আমার বাবা সেই জমিটা করছেন এবং ওনার স্বপ্ন ছিল উনি রিটায়ার করে ওখানে বাড়ি করবেন, বাড়ি করে উনি থাকবেন। তার আগেই তো ওনার স্বপ্ন সব ধূলিসাৎ করে দিছে এই মানে অপসাংবাদিকগুলা। এরা সাংবাদিক নামের কলঙ্ক, এরা মানুষের
ইয়ে করে। তারপরে সর্বশেষ ওরা, আপনারা জানেন তো সবাই, রিসেন্ট যেটা হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন শফি, সে আমার আপন খালাতো ভাই, বড় খালাতো ভাই। তার এই মামলার পিছনেও লুৎফরের ইন্ধন ছিল, তাকেও হেস্তনেস্ত করছে। তার মতো একজন মানি লোক, বা আমার জানা মতে আমার ভাই কোনো অন্যায় করে নাই, সে কোনো অন্যায় আমার জানা মতে সে করে নাই। সে, তার সাথে আমি দীর্ঘদিন একই বিছানায় আমরা ঘুমাইছি 8-10 বছর। ছোটবেলা উনি যথেষ্ট স্নেহপ্রবণ, উনি যথেষ্ট আন্তরিকভাবে মানে নিজের মায়ের পেটের ভাইয়ের মতো দেখছেন। সেই ভাইকেও লাস্টে ওরা ছাড়ে নাই। আমার ভাই আমার এই মামলার পিছনে উনি বিভিন্ন সময় বুদ্ধি পরামর্শ দিতেন, এটা লাভলুরা জানতো। শেষ পর্যন্ত লুৎফরও এই আমার ভাইকে, এই তারও সে রিটায়ার লাইফ, সে 60+, তাকেও এই বয়সে তাকে মিথ্যা মামলায় জড়ায় দিছে। যদিও লুৎফর একা না, লুৎফরের সাথে আরও গণ্যমান্য স্থানীয় রাজনীতিবিদদের ইন্ধন ছিল। তারা এই অপকর্মটা সর্বশেষ করছে। এইটা আমরা ভুলি নাই, ভুলবও না। আমরা ওদের মতো অমানুষ হইতে চাই না, বা হবও না কোনোদিন, আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা সত্যের পক্ষে থাকব। আমার ওই শফিক ভাইও সত্যের পথেই আছেন, উনিও মানে কোনো রকম অন্যায়ের সাথে আপোষ করবেন না, বা করেনও নাই। ইনশাল্লাহ আমিও করব না। তাই আমি আপনাদের সবার সহযোগিতা চাই, এই আর কি আমার বলা আর কি আপনাদের কাছে। যদি পারেন আপনারা এটা পত্রপত্রিকায় তুলে ধরবেন, যদি আপনাদের টিভি নিউজে কাভার করার সুযোগ থাকে সেটাও করবেন। এটাই আমার অনুরোধ, যে জামালপুরে এরকম একটা সাংবাদিকতার নামে এরকম একজন জঘন্য লোক আছে, যে মানুষকে এইভাবে হয়রানি করে শুধুমাত্র সামান্য একটা ভিটামাটির জন্য। এই আর কি আমার বলা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যারা আজকে আমার এই বক্তব্য শুনছেন বা শুনতেছেন, বা পরবর্তীতে আপনারা এটা আরও স্প্রেড করে দিবেন, এই আশা রাখি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমি চাই আপনারা সত্যের পথে আপনারাও থাকেন আমার পাশে। আমি কোনো অন্যায় আবদার আপনাদের কাছে করি নাই বা করবও না। হ্যাঁ, শুধুমাত্র সত্য যদি হয় আপনারা আমার পাশে থাকবেন, এইটুকুই আমার অনুরোধ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।